নমস্কার, আমি অভিজিৎ। আরেকবার একটা যে টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আগের দিন মানে গত সপ্তাহে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম, কর্মফল শেষ কি করে সেটা বুঝবেন। একটা অডিওতে তো পুরোটা আপনার ডেলিভার করা সম্ভব না, কারণ এটা একটা অনেক বড় একটা টপিক। মানে এটা বলতে গেলে পরে হয়তো 4-5টা অডিও আপনার মধ্যে কম পড়ে যাবে। তো যতটুকু পেরেছি সংক্ষেপে বলার চেষ্টা করেছি। তো আজকে এটার চেষ্টা করব আজকে এই শেষ অডিওর মাধ্যমে এই কর্মফল শেষ এটা কি করে আপনি বুঝবেন সেটা শেষ করে দেওয়ার জন্য টপিকটাকে। দেখুন, আমরা যে বলছি কর্মফল শেষ, আপনি এইটুকু জানবেন যে আমাদের এই যে গোটা যে শরীরটা রয়েছে, এটা তো স্থূল শরীর, এটা আপনার পঞ্চভূত দ্বারা আপনার তৈরি করা হয়েছে। কর্মফল খারাপ বা ভালো যাই থাকুক না কেন, সেটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের এই শরীরটা তৈরি হয়েছে। এই যে অনেকে দেখবেন গায়ের রং কালো, অনেকের গায়ের রং অত্যন্ত ফর্সা, অনেকের মাথায় ভর্তি চুল, কারো মাথায় হয়তো সেরকমভাবে চুলই নেই। এটাও কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম কর্ম করে আসার ফলে না আমাদের এই গোটা শরীরটা কিন্তু তৈরি হয়েছে। যে দেখা যাবে শরীরের প্রতি গত জন্মে বা তার আগের জন্মে খুব ভালো শরীরচর্চা করেছিলেন, কিন্তু সে অনুযায়ী তার শরীরটা কিন্তু গঠন হয়নি, কিন্তু মরার আগের দিন পর্যন্ত আপনার নিঃস্বার্থভাবে কি হবে, শরীর তৈরি হবে কি না সেটা না জেনেই সে কিন্তু শরীরচর্চায় কিন্তু মন দিয়েছিলেন। যোগা করেছেন, প্রাণায়াম করেছেন, নিজের খাদ্যাভ্যাস চেঞ্জ করেছেন, কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে সে মারাও গিয়েছিলেন। মানে তার এই সমস্ত রেজাল্ট আসার আগেই সে তার বডি কিন্তু ছেড়ে দিয়েছিলেন। এবার এই জন্মে আসার পরে আমরা দেখছি যে জেনেটিক্যালি ছেলেটার মাথায় ভর্তি চুল, ছেলেটাকে দেখতে খুব ভালো বা মেয়েটাকে দেখতে খুব ভালো, ফর্সা সুন্দরী, এবং তার শরীরে কোনো রোগ বিকারও সেরকম নেই, ইমিউনিটি অনেক বেশি। তা আমরা অনেক সময় বলি যে তাদের কি আর কি করে বলি যে তুই তো খুব লাকি। তো এগুলো আসলে না লাক ব্যাড লাকের কোনো ব্যাপার নয়, এগুলো হচ্ছে আমাদেরই কর্মফল। সে অনুযায়ী আমরা এই শরীর ধারণ করেছি। এবার কর্মফল যেই মুহূর্তে আপনি শেষ করবার চেষ্টা করবেন, আপনি না এক্ষুনি কিন্তু এই বডিকে ছেড়ে দেবেন, কারণ আপনার কর্মফলটা বেঁধেই রয়েছে এই বডিকে নির্ভর করে। আপনাকে যদি এক্ষুনি কর্মফল মানে আপনার প্রারব্ধ কর্মটা হচ্ছে অ্যালোটেড কর্ম, যেটা আপনার সঞ্চিত কর্ম থেকে আসা। মানে ধরুন একটা ঘর সমান কর্ম রয়েছে, তার থেকে অনলি 10% আপনাকে এই জন্মে অ্যালট করা হয়েছে, নেই তোর জীবনে এইটুকু হবে। এবার যখনই আপনি প্রারব্ধ কর্মকে ধ্যান, মেডিটেশন এগুলোর সঙ্গে নিয়ে চলছেন, আপনার প্রারব্ধ শেষ করতে বেশি সময় লাগবে না। এবার আপনার যে বডিটা, এটা একটা সফটওয়্যারের উপর চলছে, যেটা এমনভাবে কোডিং করা যেটা আপনি খালি চোখে না কোনোদিনও দেখতে পাবেন না। তো ওই 10% শেষ হয়ে যাওয়ার পর আবার সে আমরা বলি না ফোন আপডেট হয়, যেরকম ফোন বা কম্পিউটার ল্যাপটপ যেরকম আপডেট হয়, তেমনি ওই সঞ্চিত কর্ম যেটা রয়েছে একটা ঘরের সমান, সেখান থেকে আরও 2-3% আপনার সাথে অ্যাড করে দেওয়া হবে। দেখবে যে আপনি কতটা ঝেলতে পারছেন, কতটা নিতে পারছেন। তো যাই হোক, আজকে এগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই আপনার আরও বড় হয়ে যাবে, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তাই বক করে আপনাদেরকে এত কিছু বলে সময় নষ্ট করব না, কি করে বুঝবেন সেটার আসল কথাটা বলি। আপনি দেখবেন আপনার যখনই কর্মফল শেষ হয়ে যাচ্ছে, আপনার দেখবেন মানে আপনার চারপাশ থেকে আপনি সরে আসবেন অটোমেটিক। সেটা মা হোক, বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, অফিস হোক। আমি বলছি না সরে আসবেন মানে মন থেকে আপনি টোটালি ডিসকানেক্টেড ফিল করবেন। আপনি সবার সাথে থেকেও যেন আলাদা। এই সময় আপনি বুঝবেন যে আপনার কর্মফল কিন্তু শেষ হচ্ছে। সবার সাথে থেকেও যখন আপনি আলাদা ফিল করছেন, তখন মনে করবেন যে আপনার কর্মফল কিন্তু এবার শেষের দিকে যাচ্ছে। নাম্বার সেকেন্ড, আপনি বুঝতে পারবেন যে আপনার ইচ্ছা এবং অনিচ্ছা বলে আর কিছু নেই। কীরকম? ধরুন আপনার মা বলল বা বাবা বলল যে কোন জামাটা নিবি, এখানে এতগুলো জামা আছে, পছন্দ কর। আপনি দেখতে পারবেন যে আপনি পছন্দটা ঠিক করে উঠতে পারছেন না। তখন আপনি নিজে থেকেই বলবেন যে তোমরা একটা পছন্দ করো না, যেটা পছন্দ হবে সেটাই আমি পরবো। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কোনটা আমার দরকার হবে। এই যে দেখবেন যে সমস্ত ছেলেমেয়েরা এখনকার, এটা উচিত নিজে যায় নিজের জিনিস পছন্দ করে কেনে, সেটা খুবই ভালো ব্যাপার। সবাইকে সমান হতে হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু এই টাইপের লোকগুলো না পছন্দ করতে পারে না, মানে ওদের ইচ্ছা অনিচ্ছা বললে কোনো কথা নেই। আচ্ছা,
এবার তৃতীয় নম্বর আপনি দেখতে পাবেন যে এই সমস্ত ব্যক্তিরা বেশিরভাগ সময় কিন্তু একলা থাকে, প্রচুর একলা থাকে, একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখে। আপনি বা যারা বাইরের লোক আছে তারা হয়তো বুঝতে পারবেন যে ছেলেটি বা মেয়েটি বোধহয় ডিপ্রেশনে চলে গেছে। না, ডিপ্রেশনে থাকলে তো ঘর বন্ধ করে কান্নাকাটি করবে, মনে দুঃখ পাবে না, বরং উল্টোটা হচ্ছে, ও যখনই আলাদা আলাদা হয়ে যাচ্ছে ও ভাবছে যে আই এম অ্যাট মাই বেস্ট, যে আমি আমার সম্পূর্ণতাটা ফিরে পাচ্ছি। এই টাইপের ছেলে মেয়ে যারা একলা থেকে নিজেকে পুরো কমপ্লিট মনে করছে যে আমার আর তো কিছুর দরকার নেই, এই কিছু নেই, এটা দিয়েই আমি ঠিক আছি, তখন আপনি বুঝবেন যে এই ব্যক্তির কিন্তু কর্মফল শেষের দিকে বা শেষ হতে যাচ্ছে। নেক্সট বুঝবেন যে আপনার কিন্তু আর মৃত্যু হয় বলে কিচ্ছু নেই, কারণ আপনি মৃত্যুর পরের যে জগৎটা কী সেটা আপনি ধ্যান সাধনা এগুলোর মাধ্যমে কিন্তু আপনি যদি জেনে থাকেন তাহলে ভাববেন যে আপনি সঠিক পথেই এগোচ্ছেন। নেক্সট আপনি দেখবেন যে আপনার যে শারীরিক চাহিদাগুলো, সেটা সেক্স হতে পারে বা কোনো রকম কোনো জিনিসপত্র হতে পারে যেটা ছাড়া আপনার আগে চলতেই পারতেন না, এখন আপনি হঠাৎ করে দেখবেন যে সেগুলোর প্রতি আপনার অনিচ্ছা চলে এসছে, সেগুলো আর ভালো লাগছে না আপনার কাছে, সেগুলো আপনার কাছে আর ভালো লাগছে না। এই ধরে নিন যে আপনার আগে 5-7টা বন্ধু ছিল, হঠাৎ করে আপনি তাদেরকে ডেকে একদিন বললেন যে আজকে থেকে না আমি আর মিট করব না, কারোর সাথে দেখা করব না। এই যে অনিচ্ছা যে তৈরি হচ্ছে, আপনি জীবনের 30 বছর 32 বছর যেভাবে কাটিয়ে এসেছিলেন, তারপর হঠাৎ করে এই যে এটাকে বলে ট্রান্সফরমেশন, রূপান্তর, এই জিনিসটা যখন হবে তখন আপনি বুঝবেন যে আপনার কর্মফল কিন্তু শেষের দিকে। নেক্সট কি করে আপনি বুঝবেন? আপনি যদি আপনার হরোস্কোপ যদি দেখে থাকেন, আপনি যদি জানেন যে আপনার সাথে এই খারাপগুলো হওয়ার কথা ছিল, কিন্তু আপনার জীবনে সেগুলো কিন্তু এত খারাপ কিন্তু হচ্ছে না। খুব স্ট্রেঞ্জ, আপনাকে একটা খুব একটা অদ্ভুত আমি কথা বলছি, যে আপনাকে অ্যাস্ট্রোলজার বলেছিল যে এই ছেলেটি বা মেয়েটি চরিত্রহীন হবে, অনেকগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করবে, হ্যান ত্যান অনেক নেশা টেশা করবে, কিন্তু আপনি আপনার জীবন থেকে গিয়ে দেখছেন না এগুলো তো কিছুই হচ্ছে না। কিন্তু জ্যোতিষী কিন্তু খারাপ কথা বলেনি, মানে আপনি তাকে অসম্মান করে করছেন, হয়তো খুব বলছেন যা খুশি, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে আপনার সাথে মিলছে না এই কারণেই, কারণ এই যে স্পিরিচুয়ালিটি, যেটাকে আধ্যাত্ম বলে, আপনি যখন নিজেকে জানা শুরু করেছেন তখন না এই সমস্ত ছোটোখাটো ব্যাপার, এই সমস্ত জ্যোতিষ, তারপরে এই যে গ্রহ নক্ষত্র, এরা না আপনার না ধারে কাছে আসতে পারবে না, মানে এরা উল্টে আপনার সহায়ক হয়ে যাবে। মানে সবার উপরেই তো এরা প্রভাব বিস্তার করে, এরা আপনার উপরেও প্রভাব বিস্তার করবে, কিন্তু আপনার অরাটা, মানে আপনার ভেতরে এনার্জিটা, এই যে কিছু চাই না, এই যে শূন্য, এই যে শূন্যতা, এই যে 9টা যে গ্রহ আছে এরাও চায় যে আপনি মুক্তি পেয়ে যান, আপনি নিজেকে জেনে যান, এদেরও লক্ষ্য এটাই। এই জন্যই ওরা আপনাকে এত টর্চার করছে, শনি টর্চার করছে, রাহু টর্চার করছে। কেন টর্চার করছে? যে আপনি শিখুন। আপনাকে ধরুন রাহু বলছে যে এক্ষুনি আপনার কানের কাছে এসে বলছে কি, যা যা ফোন ঘাট, যা টিভি চালিয়ে দেখ, যা বাইরে গিয়ে পার্টি করে আয়। এবার এই রাহুর এই যে চিন্তাগুলো, গ্রহদের কাজ হচ্ছে আমাদের চিন্তা দিয়ে আমাদেরকে ইন্ট্রিগ করা, ভেতর থেকে এক্সাইটমেন্ট দেওয়া, আর আমরা সেই কাজটাতেই করতে ধাবিত হয়ে যাই, অনেক খারাপ কাজও করে ফেলি, ভুল কাজও করে ফেলি। তো আপনি যখন এই সমস্ত চিন্তাগুলোকে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি এক্সাইটেড হচ্ছেন না, মানে ওই চিন্তা ভাবনাগুলো আসছে, বলছে যা টিভি চালা, যা ফোন ঘাট, কিন্তু আপনি তো ওই চুপ করেই খাটের উপর বা যেখানে হোক আপনি বসে আছেন নিজের শ্বাসের দিকে ধ্যান দিয়ে, সবই দেখতে পাচ্ছেন যে আপনাকে বলা হচ্ছে এটা কর, ওটা কর, সেটা কর, কিন্তু আপনি তো বাবু কিছুই করছেন না। ব্যাস, হয়ে গেল। এইভাবেও আপনি কর্মফল শেষ করে ফেলতে পারবেন। যেটার জন্য আপনাকে প্রেরিত করা হচ্ছে করবার জন্য, আপনি তো সেটাও করছেন না, আপনি শুধু বসে বসে নিজের শ্বাসকে, নিজের ব্রেথকে অবজার্ভ করে যাচ্ছেন। কি কর্মফল করছেন? কর্মফল আস্তে আস্তে স্টোরেজ হাউস আপনার শূন্য হয়ে যাচ্ছে। এই শূন্য যেখানে, সেখানেই কিন্তু পূর্ণতা লাভ করছে। এইবার কিন্তু গ্রহ নক্ষত্র আপনাকে যে পরীক্ষা নিচ্ছিল, এইবার কিন্তু আপনাকে কিন্তু ওরা ব্লেসিংস দেবে, আপনাকে আশীর্বাদ দেবে, না এর পরীক্ষা নিয়ে নিয়েছি। আপনার কর্মফল কিন্তু এক্ষেত্রেও বুঝতে পারবেন যে অনেকাংশে শেষ হয়ে যাচ্ছে। এইবার দেখবেন যারা খুব পুজো পাঠ করে, যারা মায়ের পুজো করেন, অনেকেই আছে, দশম মহাবিদ্যা আছে, মহাকালের পুজো করেন, শিবের পুজো করেন, নারায়ণের পুজো করেন, অনেকে কৃষ্ণের পুজো করে থাকেন। যে যেটাই পুজো করছেন না কেন,
হঠাৎ করে দেখবেন পুজো করতে যখন যখন শুরু করবেন, দেখবেন আপনার চারপাশের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। মানে ধরুন আপনি মন্ত্র দীক্ষা নিয়েছেন, মন্ত্র জপ করছেন, তো এরকম আমার 2-4 জন এই সমস্ত বন্ধু আছে যারা হঠাৎ করে যখন মন্ত্র পড়ছে বা হনুমান চালিসা পাঠ করছে, প্রথম দিকে না প্রচুর খারাপ অবস্থা হয়। মানে ধরুন কীরকম খারাপ অবস্থা, সব শান্তই থাকে ঘরে, হঠাৎ করে যখন নতুন কোনো ইনিশিয়েটিভ নিয়ে মন্ত্র দীক্ষা নেয় বা কোনো মন্ত্র জাপ করে বা খুব পরিমাণে পূজা পাঠ করে, দশমহাবিদ্যাকে ডাকছে বা মহাকালের পুজো করছে, যে যখন যেটাই করছে কিনা নাকি, আমি আমার চোখে দেখা এরকম যারা আমি পার্সোনালি বলতে পারি যে আমি মা কালীর পুজো থেকে দেখেছি, মহাকালের পুজো থেকে দেখেছি, প্রথম যখন ওরা পুজো করতে বসেছে তখন কিন্তু অনেক বাধাবিঘ্ন আসে, প্রচুর বাধাবিঘ্ন। মানে ঘরে হঠাৎ করে অশান্তি লেগে যায়, হঠাৎ করে আপনার অর্থাভাব দেখা দেয়, কাজ চলে যায়। কিন্তু তাও যদি সে পুজোটা না ছাড়ে, মানে ওই যে জিনিসটা সে নিয়েছিল সেটাকে যদি ধরে থাকে, তাকে এত ব্লেসিংস দিতে আমি দেখেছি কল্পনার বাইরে। কিচ্ছু ছিল না, জানেন, কিচ্ছু ছিল না, কোনো চাকরি ছিল না। কী করতে জানেন, রোজ 8 ঘন্টা করে শুধুমাত্র ধ্যান করতো, 8 ঘন্টা। আপনার কাছে শুনে এটা অসম্ভব মনে হবে, এই গরমে ছাদে একটা চিলেকোঠার ঘরে বসে, পাখা টাকা কিছু নেই, নাম আমি বলবো না ব্যক্তিটির, বসে ধ্যান করতো। 6 মাস পরে চাকরি পেয়ে গেছে, কোনো কোথাও অ্যাপ্লাই করেনি, নিজের কোনো পরিচিতির সূত্রেই এসে বলেছে যে আমার এখানে চাকরি করবি, বলছে হ্যাঁ করি, এখন তো আর কিছু নেই, কাজ চলে গেছিল। দেখুন কি বলবেন এবার, তো প্রারব্ধে লেখা থাকে আজ রয়েছে, এর কাছে থাকে চাকরি থাকবে না, চলেও এলো। তার মানে কি, এই তখন বুঝবেন আপনার কর্মফল যে বাজে কর্ম, আমরা তো কেউ চাই না যে আমাদের ভালো কর্মগুলোকে শেষ হয়ে যাক, কিন্তু যখন কর্ম শেষ হয় না, তখন ভালো খারাপ দুইই শেষ হয়, একসাথেই শেষ হয়। তখন আপনি বুঝবেন যে আপনার কর্মফল কিন্তু এবার লঘু, মানে খুবই হালকা হয়ে আসছে। নেক্সট আপনি কী করে বুঝবেন, আপনি দেখবেন যে আপনার না আর মানুষজন এগুলোকে না আর ভালো লাগছে না। মানে বেশি কোলাহল, প্রচুর মানুষ আপনার বাড়িতে আসে, গল্প করছে, এগুলো আপনারা দেখবেন যে খুব একটা বিশেষ ভালো লাগছে না। এর থেকে আপনি ওই যারা পশু পাখি আছে, মানে কাক বলুন, বিড়াল বলুন, কুকুর বলুন, এদের সাথে না সময় কাটাতে আপনার বেশি ভালো লাগছে। আপনি দেখবেন খেয়াল করে, এই তখন থেকে দেখবেন মানে আমাদের এই মনটা তখন না বাচ্চা সুলভ আচরণ করে, মানে খুব ইনোসেন্ট টাইপের হয়ে যায়। মানে মানুষদের এই এত কঠিন কঠিন কথা আমাদের ঠিক ভালো লাগে না, আর মানুষের চারপাশেও থাকতে বেশি ইচ্ছে করে না। তখন বুঝবেন যে আপনার কর্মফল শেষের দিকে। আর কিভাবে বুঝবেন, আমরা তো সবসময় দুটো জিনিস হয় জানেন তো, একটা অ্যানিমেট মানে জীবন্ত, ইনঅ্যানিমেট মানে যেটার কোনো প্রাণ নেই, আমরা এক অর্থে বলে দিই। যেরকম ধরুন অ্যানিমেট মানে আমাদের মানুষজন, গাছপালা, পশু পাখি, এগুলো হচ্ছে অ্যানিমেট। ইনঅ্যানিমেট কি, ইনঅ্যানিমেট রয়েছে আমাদের বাড়িঘর, কংক্রিট, রাস্তাঘাট, এগুলো হচ্ছে ইনঅ্যানিমেট, যেগুলো যেগুলো আমাদের সাথে অ্যাকচুয়ালি কথা বলতে পারে না। আপনি যদি কোনো দিনও ধ্যান করেন, তাই না, আপনাদের এই এক্সপিরিয়েন্সটা যদি হয়ে থাকে, হয়তো অনেকেরই হবে, আপনার শ্বাস যত কম পড়বে না, আপনার ব্রেথ যত কম পড়বে, আস্তে আস্তে দেখবেন ধ্যান করতে করতে আপনার ব্রেথ কিন্তু আটকে যাচ্ছে, মানে পুরোপুরি স্থগিত হয়নি, কিন্তু ওই মিনিটে একবার কি দুবার যদি এই অবস্থাতে আপনি চলে আসেন ধ্যান করতে করতে, আপনি বুঝবেন আপনি যে ঘরটাতে বসে আছেন না, এই ঘরের যে ইটগুলো রয়েছে, যেগুলো যে ঘরে যে ইটগুলো দিয়ে এই ঘরটা তৈরি, এই ইটগুলো না আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছে। আর আমার কথাটা একটু উইয়ার্ড লাগবে, আপনার একটু মনে হবে যে কী বকছে পাগলের মতন, কিন্তু এটা না সত্যি। মানে মানে আমরা আসলে সেটাকেই উইয়ার্ড বলি বা মানে বিশ্বাসে নিই না, যে জিনিসটা আর কি আমাদের দ্বারা এক্সপিরিয়েন্স করা হয়নি। তা বলে এই নয় যে জিনিসটার অস্তিত্ব নেই, ভালো করে বোঝার চেষ্টা করুন। মানে যে জিনিসটা আমার এক্সপিরিয়েন্সে নেই, যে আমার কোনো বন্ধু ধরুন আমাকে এই কথাটা বলছে, তা আমরা বলি কি যে তুই অনেক ফালতু বকছিস, কিন্তু ব্যাপারটা সেটা নয়। আমার এক্সপিরিয়েন্সে নেই বললে আমি জিনিসটাকে ফালতু ভাবছি বা বেকার ভাবছি, হতে পারে সেই এক্সপিরিয়েন্সটা এক্সিস্টেন্স আছে। তাই কোনো কিছুকেই না ডিনাই করে দেবেন না। মানে আপনি যদি ডিনাই করে দেন না, আপনি পুরো এক্সিস্টেন্সের যে সত্যি, মানে এক্সিস্টেন্সের যে একটা যে কোর ভ্যালু রয়েছে, আপনি সেটাকেই আপনি ডিনাই করে দিচ্ছেন। তো এটা নয়। তো আপনি দেখতে পারবেন যে ইটগুলো কোথা থেকে এসেছে, এই ইটগুলো তৈরি কীভাবে, আপনি না ঘরে বসে বসে আপনি জিনিসটা অনুভব করতে পারবেন। এই যে ইটের মধ্যে যে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে, হ্যাঁ, ওদের কতটা ব্যথা 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 লেগেছে,
ওরা কতটা কষ্ট সহ্য করেছে। যদি পারেন, এতটাও আপনি যাবেন কি না আমি ঠিক বলতে পারবো না, যদি পারেন না রোজ প্রত্যেক দিন এই বাড়ি ঘর দূরের যে ইটগুলো আছে বা এই যে কংক্রিট জাতীয় যে জিনিসগুলো আছে এদেরকে না একটু ধন্যবাদ দেবেন। কিসের জন্য ধন্যবাদ দেবেন? যে এরা আপনাকে থাকার জন্য, এরা আপনাকে আগলে রেখেছে, এরা আপনাকে ছায়া দিয়েছে, এরা আপনাকে শীত বা গরমের হাত থেকে রক্ষা করার জন্য এরা আপনাকে সাহায্য করছে প্রতিদিন। এরা আপনার পরম মিত্র, এরাই ভগবান। আপনি ভগবান শুধুমাত্র যদি মূর্তিতে দেখে থাকেন তাহলে আপনি এতে কেন দেখতে পাচ্ছেন না? ভগবান তো সব জায়গাতেই আছে। ঈশ্বর বলুন, আল্লাহ, অনেকে আল্লাহ বলে, তো সব জায়গাতেই আছে। আপনি যে নামেই ডাকুন না কেন, সে তো সব জায়গাতেই আছে। সে তো আর এক জায়গাতে নেই। শুধু এটা ঈশ্বর তো কোনো দিন আপনার বাড়ির সামনে যে সূর্য ওঠে, সূর্যের আলো কি শুধুমাত্র আপনার বাড়িতে এসে পড়ে নাকি সবার বাড়িতে পড়ে? তো সূর্য যখন আলো দেওয়ার সময় কোনো কার্পণ্য করে না। বৃষ্টি যখন হচ্ছে, তখন আপনার ছাদেও হচ্ছে, আমার ছাদেও হচ্ছে, মিস্টার XYZ এর ছাদেও হচ্ছে, তাই না? সে যখন কার্পণ্য করছে না, তাহলে ভগবান আশীর্বাদ, ভগবানের দর্শন দিদি সেও কিন্তু কার্পণ্য করে না যে আমি শুধুমাত্র জীবন্ত জিনিসের মধ্যেই থাকবো, মানে অ্যানিমেটেড জিনিসের মধ্যেই থাকবো না, ইনঅ্যানিমেটেড মধ্যেও থাকে। প্রত্যেকটা কোনায় কোনায় তিনি রয়েছেন। যদি এটা মেনে থাকেন, এই গ্র্যাটিটিউডটা এই ইনঅ্যানিমেট জিনিসের মধ্যেও কিন্তু রাখুন। আমরা সবসময় একটা কুকুরকে খেতে দিচ্ছি, বিড়ালকে দুধ দিচ্ছি বা ক্যাট ফুড দিচ্ছি বা যাই করছি না, কিছু মানুষকে কিছু পয়সা করে দিচ্ছি যতটা আমরা পারছি, তাদের প্রতি আমাদের যেরকম সহানুভূতি রয়েছে, ঠিক একইভাবে আমাদেরকে যে ছাদ দিয়েছে, মানে যে আমাদের যে কংক্রিটের দেওয়াল আছে, উপরে ছাদ আছে, এগুলোর প্রতি না একটু সহানুভূতি দিন। আপনি জানেন যে এরা হয়তো নিতে পারবে না আপনি যা দেবেন, কিন্তু আপনার ভেতরের যে ফ্রিকোয়েন্সিকে না, এদের ফ্রিকোয়েন্সি এরা ঠিক বুঝতে পারে, এরাও বুঝতে পারে। মানে আপনি সেই জায়গাতে যাননি যে ওরা বুঝতে পারছে কিনা, আপনি বুঝতে পারছেন কি না, অ্যাটলিস্ট ধন্যবাদ তো দিতে পারেন যে থ্যাংক ইউ আমাকে ছাদ দেওয়ার জন্য, থ্যাংক ইউ আমাকে বৃষ্টি থেকে রক্ষা করবার জন্য, থ্যাংক ইউ আমাকে এই শীত, এই ঠান্ডাকাল পড়েছে তার থেকে আমাকে রক্ষা করবার জন্য। এই যে আমি যে খাটের উপর বসে আছি, এটা সামান্য একটা চৌকি, একেও আমি ধন্যবাদ দিই যে ধন্যবাদ, আমাকে নাহলে মাটিতে বসতে তো ঠান্ডা লাগতো, তো তুমি আমাকে এই জিনিসটা, তোমার উপর আমি বসে আছি, তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি। যে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি সে তোমার ভার বহন করছে, ধরিত্রী মাতা, তাকে যদি আমি মা বলি, তো আপনার মনে যদি যেদিন এই ভাবগুলো চলে আসবে যে আপনি এই অ্যানিমেট জিনিসগুলোকেও ধন্যবাদ দিচ্ছেন, সেদিন কিন্তু বুঝে যাবেন যে আপনার কাছে আমি আর তুমি বলে আর কিছু নেই। সেখানে আমি জুড়ে রয়েছি, সব জায়গাতেই আমি সে দেখতে পাচ্ছে। যাই হোক, এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে যখন জেগে উঠবে, বুঝবেন যে কর্মফল আপনার শেষ, ব্যাস। আর শুধুমাত্র মৃত্যুর সময় মনকে যদি ফোকাস রাখতে পারেন, এই যে নো মাইন্ড স্টেটে থাকা, প্রেজেন্ট মোমেন্টে থাকা যদি থাকতে পারেন, 100% শিওর আপনি আর আসবেন না। আপনি যে ঈশ্বরকে চিন্তা করেন, যদি মৃত্যুর সময় তা চিন্তা করেন, আপনার যাই কর্মফল থেকে থাকুক না কেন, আপনি মুক্তি পেয়ে যাবেন, আর নো রিটার্ন ব্যাক। ঠিক আছে, আজকে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে, কমেন্টসে বলবেন যে কি আপনাদের মধ্যে লক্ষণগুলো আছে, অবশ্যই জানাবেন, আমার শুনতে খুব ভালো লাগবে। হ্যাঁ, যারা জিজ্ঞেস করছিল আমাকে কমেন্টসে অনেকেই যে আমি প্রফেশনাল জ্যোতিষ চর্চা করি কিনা, বন্ধু, আমি প্রফেশনাল জ্যোতিষ কিচ্ছু নই। আমি নিজের কর্মফলকে জানবার জন্য জ্যোতিষটা শিখছি। এগুলোর সঙ্গে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। আমি কারো কোনো কনসালটেশন নিই না, আর যদি কোনো সময় নিও তাও সেটা ফ্রি অফ কস্ট হবে। কিন্তু আজকে আমি কিচ্ছু এগুলো ভেবে দেখিনি, এবং এখন আমি কোনো রকম কারোর সাথে যোগাযোগও রাখি না। শুধুমাত্র নিজের যতটুকু অনুভূতি আছে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। যদি কারো এতজনের মধ্যে অ্যাটলিস্ট একজনও যদি শিখতে পারে, তো আমার খুব ভালো লাগবে। আমি কোনো গুরু টুরু কিচ্ছু নই, আমি তোমাদের মতনই তোমাদের বন্ধু, আর বন্ধু হিসেবেই থাকতে চাই। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন, নমস্কার।